এমপি আনোয়ারুল আজিম হত্যায় অন্যতম সন্দেহভাজন সিয়াম কলকাতায় গ্রেফতার। মূল পরিকল্পনাকারী শাহিন। বিকেলে ঢাকায় আসছে ভারতের পুলিশের বিশেষ দল। এমপি আনোয়ারুল আজিম হত্যায় তদন্ত শেষ হওয়ার আগে কিছু বলা যাবে না, মন্তব্য ওবায়দুল কাদেরের। এলাকায় জনপ্রিয়তার জন্য তাকে তৃতীয়বার মনোনয়ন দেওয়া হয়েছিল। শ্রম আইন লঙ্ঘনের মামলায় ডক্টর ইউনূসের জামিন বৃদ্ধি। টানা হ্যাচড়ায় দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। দুর্যোগের মধ্যে আছেন তিনি, বললেন নোবেল বিজয়ী। জন্মশহর মাশহাদে আজ চিরনিদ্রায় শায়িত হবেন রাইসি। শেষ বিদায় লাখো মানুষের ঢল। তার চলে যাওয়া বিশ্ব শান্তির জন্য বড় ক্ষতি, বলেছেন মির্জা ফখরুল। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পশ্চিমবঙ্গের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের ঘটনায় অন্যতম সন্দেহভাজন সিয়ামকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। এই সিয়ামের দায়িত্ব ছিল এমপি আনোয়ারুল আজিমের মরদেহ টুকরো প্লাস্টিক ব্যাগে ভরে বিভিন্ন জায়গায় ফেলা। এই হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ট্যাক্সি ক্যাবও জব্দ করা হয়েছে। গাড়িটি থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করেছে কলকাতা সিআইডি পুলিশ। এদিকে হত্যাকাণ্ডের তদন্তে বিকেলে কলকাতা পুলিশের একটি দল মিন্টু রোডে গোয়েন্দা কার্যালয়ে আসার কথা রয়েছে। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী তারই ছোটবেলার বন্ধু ও ব্যবসায়িক অংশীদার আক্তারুজ্জামান শাহিন। সে নেপালে পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। কলকাতায় বসে হত্যার চূড়ান্ত ছক এঁকে বাংলাদেশে চলে আসে শাহিন। পরে আমানসহ 6 জন মিলে এমপি আজিমকে সঞ্জীবা গার্ডেন নামের একটি ফ্ল্যাটে ট্র্যাপে ফেলে ডেকে আনে। এরপর তাকে জিম্মি করে বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়। পরে মরদেহ কেটে টুকরো টুকরো করে ট্রলি ব্যাগে ভরে ফেলা হয় অজ্ঞাত স্থানে। আক্তারুজ্জামান শাহিন আনারকে হত্যার জন্য 5 কোটি টাকা দিতে চেয়েছিল। এলাকায় জনপ্রিয়তার জন্যই আনোয়ারুল আজিমকে 3 বার দলের মনোনয়ন দেওয়া হয়েছে, বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগের নবগঠিত যুব ক্রীড়া উপকমিটির সদস্যদের সাথে পরিচিতি সভায় তিনি কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ঝিনাইদহের সংসদ সদস্যকে কলকাতায় হত্যা করা হয়েছে। তদন্ত শেষ হওয়ার আগে এ নিয়ে কিছুই বলা যাবে না। ভেতরে ভেতরে তিনি অপরাধী কিনা তা তো প্রমাণ হতে হবে। এখন যে লেখালেখি হচ্ছে, সাংবাদিকরা আগে কি করেছেন সে প্রশ্ন রাখেন তিনি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, অর্থ পাচারের জন্য বিএনপি সুপরিচিত। অর্থ পাচারকারী ছিলেন তারেক রহমান ও আরাফাত রহমান কোকো। নিজেরা যে অপরাধে অপরাধী বিএনপি, এখন অন্যের উপর সেই অপরাধের দায় চাপাতে চায় বলেও মন্তব্য করেন তিনি। অর্থনীতি কিছুটা ঝুঁকির মুখে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সরকার অস্বীকার করছে না, তবে সরকার ঘুমিয়ে নেই। সমস্যা সমাধানে আন্তরিকতার কোনো ঘাটতি নেই বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। সে কি ছিল সেটা বড় কথা। সে যে এলাকার প্রতিনিধিত্ব করে সে এলাকায় গিয়ে দেখুন, তার জন্য শোকার্ত মানুষের প্রতিনিয়ত কোনো গাড়ি নিয়ে মোটর সাইকেলে করে সারা এলাকা ঘুরে বেড়াত। তো তাকে আমরা তৃতীয়বারও নমিনেশন দিয়েছি তার জনপ্রিয়তার জন্য। এখন সে ভেতরে কোনো অপকর্ম করে কিনা এইসব যখনই প্রমাণিত হয়, প্রধানমন্ত্রী কিন্তু 0 টলারেন্স। কোনো অন্যায়কারী অপরাধী দলের লোক হলেও তিনি ছাড় দেবেন। এটা হলো সত্য, কিন্তু এটা তো প্রমাণ হতে। শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস দাবি করেছেন, তিনি দুর্যোগের মধ্য দিয়ে যাচ্ছেন। তাকে টানা হ্যাচড়া করা হচ্ছে, যার ফলে নিজের কাজ করতে পারছেন না। এতে দেশের ইমেজ নষ্ট হচ্ছে। আর কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আইনজীবী দাবি করেছেন, সাজাপ্রাপ্ত ব্যক্তি দেশের প্রতিনিধিত্ব করেন এমন কথা বলার ধৃষ্টতা ডক্টর ইউনূস দেখাতে পারেন না। এদিকে ডক্টর ইউনূস সহ 4 জনের 4 জুলাই পর্যন্ত জামিনের মেয়াদ বাড়িয়েছে শ্রম আইন আদালত। আহমেদ সরোয়ারের রিপোর্ট। জামিনের মেয়াদ শেষে হাজির হয়ে আবারও জামিনের সময় বাড়াতে বৃহস্পতিবার সকালে শ্রম আপিল ট্রাইব্যুনালে হাজির হন শান্তিতে নোবেলজয়ী একমাত্র বাংলাদেশি এবং গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 4 জন। ইউনূসের আইনজীবী জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন জানান। উভয় পক্ষের শুনানি শেষে শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান জামিনের সময় বাড়ানোর আদেশ দেন। কোর্টও গতদিনও বলেছেন, আজকেও বিপক্ষের লয়ারকে বলেছেন, জিজ্ঞাসা করেছেন সরকারের উকিলকে, আপনি বলেন কোর্টের প্র্যাকটিস কি, হাইকোর্টে কি হাজিরা দেওয়া হয়? উনি বলেছেন, না, হাইকোর্টে হাজিরা দেওয়া হয় না, তবে এই কোর্টে আমরা হাজিরা চাই। কেন সরকার আজকে এই হাজিরা চাচ্ছে? কেন আজকে বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন ক্যান্সেল করে, আন্তর্জাতিক জিনিসগুলিকেও ক্যান্সেল করে এখানে থাকতেছে?
সেটা জানি না। কোর্ট মনে হয় অনেকটা নিরুপায় হয়ে আবার আগামী 4-7 তারিখে আমাদের পরবর্তী ডেট নির্ধারণ করেছেন, ওই দিন পর্যন্ত বেইল মঞ্জুর করেছেন। আদালত থেকে বেরিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন ডক্টর ইউনূস। এ সময় তিনি অভিযোগ করেন, আদালতে আসা যাওয়া করতে করতে নিজের কাজ করতে পারছেন না, ফলে দেশের জনগণ সুফল থেকে বঞ্চিত হচ্ছে। প্রচুর কাজ করতে পারতাম যদি না আমরা এইসব টানাহেস্টার মধ্যে পড়ে না আছি, এই দুর্যোগের মধ্যে পড়ে আছি। এটা ঠকছে কারা? আমি কি ঠকছি? আমার ঠকার কি আছে? আমি যা করার করেছি। শেষ বয়সে যেটুকু করে যেতে চেয়েছিলাম আমাকে সে সুযোগ দেওয়া হচ্ছে না, আমাকে নানা টানাহেস্টার মধ্যে রাখা হচ্ছে। সেটা দেশের মানুষ ঠকছে। এই দুর্যোগ থেকে যাতে আমরা মুক্তি পেতে পারি সেটার জন্য আপনারা দোয়া করেন। আমি দেশবাসীর কাছ থেকে সেই দোয়াটা চাই। আমি তো আমার কাজ নিয়ে মশগুল ছিলাম। কেউ আমার উপরে রাগ করলো, কেন রাগ করলো? এত রাগ করলো যে আমাকে কাজকর্ম থেকে বিচ্যুত করে দিতে হবে, আমাকে গ্রামীণ ব্যাংক থেকে সরিয়ে দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। কী সেই রাগের কারণ সেটা আপনারা বিশ্লেষণ করুন। কোনো রাজনৈতিক ক্ষতি করেছেন কাউকে, নাকি ক্ষতি করার চেষ্টা করেছেন? জ্ঞান অত তো করি নাই। আপনারা কি মনে করেন আমি করেছি? বলেন, আমাকে দেখিয়ে দেন এইভাবে আপনি ক্ষতি করেছেন। নাকি স্যার কেউ চিন্তা করছে আপনি ক্ষতি করতে পারেন? সে তার মাথার ভেতরে তার ঢোকার কোনো ক্ষমতা আমার নাই। ডক্টর ইউনূস দেশের প্রতিনিধিত্ব করেন, এমন কথা বলার এখতিয়ার তার নেই বলে মন্তব্য করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আইনজীবী। উনি এটা ব্যক্তিগত পর্যায়ে নিয়ে গিয়েছে এবং বাংলাদেশ নিয়ে উনি কথা বলছে। আমি মনে করি প্রফেসর ইউনূসকে বাংলাদেশ নিয়ে কথা বলার কোনো তার এখতিয়ার রাখে না। কারণ আপনাদের মাথায় রাখতে হবে উনি আপিল করছে, উনি সাজাপ্রাপ্ত। একজন সাজাপ্রাপ্ত ব্যক্তি যখন আপিল করে, কাজে উনি কিভাবে বলবেন বাংলাদেশের ইমেজ নষ্ট হচ্ছে? আর শ্রম আদালতের আইন ভঙ্গের জন্য ওনার বিরুদ্ধে মামলা হয়েছে, এটা তো আজকে নতুন না, 500-600 মামলা হয়েছে। এখনও লেবার কোর্টে প্রচুর মামলা পেন্ডিং আছে, আগেও ডিসপোজাল হয়েছে। এবং বাংলাদেশকে নিয়ে কথা বলার এটা অধ্যর্থ ওনার নাই। আমি মনে করব একটি আপিলকে নিয়ে শুনানি করে বাংলাদেশ রাষ্ট্রকে নিয়ে কথা বলার এটা অধ্যত্বপূর্ণ আচরণ, এটা উনি বলার এখতিয়ার রাখে না। আপনাকে মাথায় রাখতে হবে প্রফেসর ইউনূস কিন্তু এখানে সাজাপ্রাপ্ত আসামি, কাজেই দণ্ড মাথায় নিয়ে আপনি এত বড় অধ্যত্বপূর্ণ আচরণ করা আইনের দৃষ্টিতে সমীচীন নয়। বাংলাদেশ নিয়ে যদি ডক্টর ইউনূস কথা বলতে না পারে, দেখি এসিটিভির পরিবর্তে এসি পরিবারের মালিক বলবে বা আমি আপনি বলবো? অবশ্যই না, অবশ্যই কেউ কথা বলতে পারবে না, কারণ উনি সাজাপ্রাপ্ত আসামি। ওনার পার্টিকুলার একটা কেসের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ওনার সাজা হয়েছে, উনি কথা বলতে পারবেন, মামলা নিয়ে কথা বলুক, আমাদের কোনো আপত্তি নেই। আগেও শ্রম আইন লঙ্ঘনের মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ডক্টর ইউনূস সহ 4 জনকে 6 মাসের কারাদণ্ড ও 25,000 টাকা জরিমানা করেছিল ঢাকার 3য় শ্রম আদালত। সেই রায়ের বিরুদ্ধে শ্রম আপিল ট্রাইব্যুনালে আপিল করেন তারা। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। রাষ্ট্রীয় সম্মান ও বিদায় জানানোর তৃতীয় ও শেষ দিনে ইরানের প্রয়াত প্রেসিডেন্ট মোহাম্মদ রাইসির দেহাবশেষ খোরাসান প্রদেশ হয়ে যাবে তার জন্মশহর মাশহাদে। সেখানেই দাফন করা হবে তাকে। এদিকে রাইসির মৃত্যুতে আজ বাংলাদেশে পালন হচ্ছে রাষ্ট্রীয় শোক। বুধবার রাজধানী তেহরানে রাইসির জানাজা ও নগরবাসী শ্রদ্ধা জানানোর পর কফিনটি খোরাসান প্রদেশের বীরজান শহরে নেওয়া হয়। শ্রদ্ধা জানাতে শোকার্তদের ঢল নামে রাজপথে। আজ বিকেলে শিয়াদের পবিত্রতম স্থান ইমাম রেজা মাজারে জানাজা শেষে রাইসির জন্মশহর মাশহাদের মাটিতে দাফন করা হবে তাকে। এ উপলক্ষে ওই শহরের মোড়ে মোড়ে কালো পতাকার পাশাপাশি লাগানো হয়েছে রাইসি সহ নিহত নেতাদের ছবিযুক্ত পোস্টার ও ব্যানার। এদিকে প্রয়াত প্রেসিডেন্টের কফিন তার নিজ শহরের উদ্দেশ্যে পাঠানোর আগে বিভিন্ন দেশ থেকে তেহরানে যাওয়া বিশ্ব নেতারা শ্রদ্ধা জানিয়েছেন। এদের মধ্যে রয়েছেন কাতারের আমির শেখ তামিম, ভারতের ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনকর, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, রাশিয়ার পার্লামেন্ট স্পিকার ইয়াচেস্লাভ ভলোদিন, তালেবান শীর্ষ নেতা মোল্লা বারাদার ও সিরিয়ার প্রধানমন্ত্রী হুসেইন আরনোস। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যে মুহূর্তে বিশ্বে একজন অভিজ্ঞ রাজনীতিকের প্রয়োজন, সেই মুহূর্তে ইরানের প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মতো একজন অভিজ্ঞ, বিচক্ষণ ও জনপ্রিয় নেতার চলে যাওয়া আন্তর্জাতিক বিশ্বের শান্তি ও সৌহার্দ্যের জন্য অনেক বড় ক্ষতি। অন্যদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞায় সরকারের লোকেরা বিমূঢ় ও স্তম্ভিত হয়ে গেছে। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আবদুল্লাহিয়ান সহ নিহতদের প্রতি শোক প্রকাশ করেছে বিএনপি। দুপুরে গুলশানের ইরান দূতাবাসে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে রাখা শোক বইয়ে স্বাক্ষর করেন তিনি। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন মির্জা ফখরুল। এই মুহূর্তেই যখন বিশ্বে অভিজ্ঞ
রাজনীতিকদের খুব বেশি প্রয়োজন, সেই মুহূর্তে ইব্রাহিম রাইসির মতো একজন অভিজ্ঞ, বিচক্ষণ এবং জনপ্রিয় নেতার এই হঠাৎ দুর্ঘটনায় চলে যাওয়া আন্তর্জাতিক বিশ্বের জন্যেই, শান্তির জন্যে এবং একটা সৌহার্দ্য স্থাপনের ক্ষেত্রে অত্যন্ত একটা মর্মান্তিক দুর্ঘটনা বলে আমি মনে করি। আমরা আমাদের দলের পক্ষ থেকে ইরানের জনগণ, সরকার, ইরানের প্রেসিডেন্টের পরিবার, আত্মীয় স্বজন, পররাষ্ট্রমন্ত্রীর পরিবার, আত্মীয় স্বজন, তাদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। এদিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, দেশে অর্থনৈতিক নৈরাজ্য চলছে, ব্যাংকগুলো টাকার জন্য হাহাকার করছে, ডলার সংকটের কারণে এলসি খোলা যাচ্ছে না। সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও সাবেক আইজিপি বেনজির আহমেদের অপকর্মের দায় আওয়ামী লীগের বলে মন্তব্য করেন তিনি। প্রাইম মিনিস্টার ম্যান খ্যাত বাংলাদেশের সাবেক সেনাপ্রধানের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দেয়া স্যাংশনে সরকারের লোকেরা বিমূঢ় ও স্তম্ভিত হয়ে গেছে। জেনারেল আজিজের অপকর্মের দায় ডামি আওয়ামী সরকারের। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ ও সাবেক পুলিশ প্রধান বেনজিররা আওয়ামী ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় গেস্টাপো বাহিনীর ন্যায় ভূমিকা রেখেছে। বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণেও ভূমিকা রেখেছে তারা। সরকার এখনো বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানি অব্যাহত রেখেছে বলে অভিযোগ করেন রুহুল কবির রিজভী। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচন ব্যবস্থায় ভোটারদের আস্থাহীনতা, একটি বড় রাজনৈতিক দলের ভোট বর্জন, দলীয় প্রতীক না থাকায় উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি অনেক কমেছে বলে মনে করছেন নির্বাচন বিশ্লেষকরা। স্থানীয় সরকার নির্বাচনে ভোটার উপস্থিতি এমন কমে যাওয়াকে অশনি সংকেত বলে মনে করছেন তারা। এটা নিরসনে নির্বাচন কমিশন, রাজনৈতিক দল ও প্রার্থীদের জোরালো ভূমিকা রাখার তাগিদ দিয়েছেন বিশিষ্টজনরা। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে, ক্যামেরায় ছিলেন আল মাসুম সবুজ। 21 মে অনুষ্ঠিত হয়েছে ষষ্ঠ উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট। নির্বাচনের সহিংসতা কম হলেও ভোটার উপস্থিতি ছিল অনেক কম। নির্বাচন পরবর্তী প্রতিক্রিয়ায় সিইসি কাজী হাবিবুল আওয়াল জানিয়েছিলেন 30% বেশি ভোট পড়েছে। একটি বড় রাজনৈতিক দলের অংশ না নেওয়ায় এমন নিরুত্তর ভোট। 30% ভোটকে কখনোই খুব উৎসাহব্যঞ্জক মনে করি না। একটা বড় প্রধানতম কারণ হতে পারে দেশের একটা বড় রাজনৈতিক দল তারা প্রকাশ্যে এবং ঘোষণা দিয়ে ভোট বর্জন করেছে এবং জনগণকে ভোট প্রদানেও নিরুৎসাহিত করেছে। ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি না হওয়া রাজনৈতিক দলের নির্বাচন বর্জন এক সূত্রে গাথা বলে মনে করছেন সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। তার মতে নির্বাচন ব্যবস্থায় এখন আর মানুষের আস্থা নেই। রোগটা হলো মানুষের আস্থাহীনতা, মানুষের আস্থা নাই নির্বাচনী ব্যবস্থার উপর, নির্বাচনের সাথে যে সকল প্রতিষ্ঠানগুলো যুক্ত আছে তাদের নিরপেক্ষতার উপর। ভোটাররা মনে করে যে তার ভোট দিলেও তাতে কিছু আসবে যাবে না, দেওয়া না দেওয়া একই কথা। ঠিক রাজনৈতিক দলেরও যে নির্বাচনে যাওয়া মানেই এই যে এতে কিছু এর কোনো ইতিবাচক ফলাফল পাওয়া যাবে না, কারণ তাদের পুরো আস্থা চলে গিয়েছে এই ব্যবস্থার উপর, যাদের যেটা তারাই জিতবে। সব আয়োজনের পরেও স্থানীয় সরকার নির্বাচনে ভোটার উপস্থিতি এমন কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন সাবেক কমিশনার কবিতা খানম। নির্বাচন নিয়ে ভোটারদের এই অনাগ্রহে ভবিষ্যতে গণতান্ত্রিক চর্চা ব্যাহত হতে পারে বলেও আশঙ্কা তার। ভোটার উপস্থিতি এটা কিন্তু মুখ্য বিষয়। ভোটার হচ্ছে প্রার্থী চুজ করবে, প্রার্থীকে যে নির্বাচিত হয়ে আসবে সে ভোটারের সমর্থনেই কিন্তু আসবে। তো ভোটারের উপস্থিতি যদি না থাকে তাহলে প্রার্থী নির্বাচনটা যে মানে আমরা করা হচ্ছে সেটা যে কতটা মানে আমি বলবো যে সুষ্ঠু হচ্ছে সেটা একটা প্রশ্ন থেকে যায়। আমাদের জন্য আশঙ্কার একটা বিষয়। আমরা ভবিষ্যতে যদি এইভাবে হ্রাস পেতে থাকে তাহলে তো ভোটারের একটা নির্বাচনের যে একটা উদ্দেশ্য, যে প্রার্থী বাছাইয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীকে যোগ্য জায়গায় বসানোর যে একটা নির্বাচনের মাধ্যমে যেটা হয়ে থাকে গণতান্ত্রিক যে চর্চা, সেটা থেকে মনে হয় আমরা একটু পিছিয়ে যাচ্ছি। নির্বাচন বিশ্লেষকদের মতে ভোটার উপস্থিতি বাড়াতে হলে রাজনৈতিক দল প্রার্থীদের ভূমিকা রাখার পাশাপাশি নির্বাচন কমিশন, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার জানিয়ে।
এমপি আনোয়ারুল আজিম হত্যায় অন্যতম সন্দেহভাজন সিয়াম কলকাতায় গ্রেফতার। মূল পরিকল্পনাকারী শাহিন। বিকেলে ঢাকায় আসছে ভারতের পুলিশের বিশেষ দল। এমপি আনোয়ারুল আজিম হত্যায় তদন্ত শেষ হওয়ার আগে কিছু বলা যাবে না, মন্তব্য ওবায়দুল কাদেরের। এলাকায় জনপ্রিয়তার জন্যই তাকে তৃতীয়বার মনোনয়ন দেওয়া হয়েছিল। শ্রম আইন লঙ্ঘনের মামলায় ডক্টর ইউনূসের জামিন বৃদ্ধি। টানা হ্যাচড়ায় দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। দুর্যোগের মধ্যে আছেন তিনি, বললেন নোবেল বিজয়ী। জন্মশহর মাশহাদে আজ চিরনিদ্রায় শায়িত হবেন রাইসি। শেষ বিদায় লাখো মানুষের ঢল। তার চলে যাওয়া বিশ্ব শান্তির জন্য বড় ক্ষতি, বলেছেন মির্জা ফখরুল। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।